কি অবস্থা সবার? আমরা আগের ক্লাস কি রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাস আমরা বোরের পরমাণু মডেল নিয়ে আমরা আলোচনা করব এবং তার যে সীমাবদ্ধতা বা তার কেন এত গ্রহণযোগ্যতা সেটা নিয়ে আমরা আজকের ক্লাস আলোচনা। ঠিক আছে? তো বোরের পরমাণু মডেল তিনি কত সালে সেই মডেলটা প্রণয়ন করেন? সেটা ১৯২৩-১৩ সালে কি তিনি প্রণয়ন করেন। কত সালে? ১৯১৩ সালে। ঠিক আছে? কত সালে? ১৯১৩ সালে। এখন ১৯১৩ সালে নিলস বোর কি নিয়ে তার মডেলটা মূলত পরমাণু গঠন এবং কি বর্ণালী ব্যাখ্যার জন্য কি বোরের মডেলটা প্রদান করা হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে তিনি মূলত তার মডেলটা কাজ করছে কি নিয়ে? মডেলটা তার কাজ করছে রাদারফোর্ডের যে ৩ টা ত্রুটি ছিল, সেই ৩ টা ত্রুটি নিয়ে কি তিনি কাজ করছে। ৩ টা ত্রুটির মধ্যে ১ম যে ত্রুটি সেটা কি বর্ণালীর ত্রুটি। আর আমরা সবাই জানি কি রাদারফোর্ড কি বর্ণালীর ব্যাখ্যাটা দিতে পারলে। দ্বিতীয়ত কি ম্যাক্সওয়েলের যে তথ্যের ত্রুটি। ম্যাক্সওয়েল কি বলছিল? যে ইলেকট্রন যদি ঘুরতে থাকে সবসময় শক্তি বিকিরণ করতে কি করবে? সে তার একসময় নিউক্লিয়াসে এসে পতিত হবে। তাহলে কি হবে? যে সেই মডেলটার কোনো কি থাকবে না? স্থায়িত্ব থাকবে না। তো স্থায়িত্ব না থাকলে সেটা কি ম্যাক্সওয়েলের যে ত্রুটির ব্যাখ্যা। এরপরে যে দ্বিতীয়টা কি আমাদের ইলেকট্রন কোন কক্ষপথে ঘুরবে বা ইলেকট্রনের আকার আকৃতি নিয়ে তার কি একটা ত্রুটি ছিল। আমরা যেটা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখতে পাইছি যে আকার আকৃতির একটা ত্রুটি। এই ৩ টা ত্রুটিকে তিনি কি করছেন? ঠিক করে তার যে মডেলটা ১৯১৩ সালে তিনি কি করছেন? প্রণয়ন করছেন। যেটা কি বোরের পরমাণু মডেল হিসেবে বিখ্যাত বা আমরা যেটাকে সবসময় কি সর্বজন গৃহীত পরমাণু মডেল হিসেবে কি করা হয়? গ্রহণ করা হয়ে থাকে। তা আসি এবং বোরের পরমাণু মডেলের ভিত্তি কি? বোরের পরমাণু মডেলের ভিত্তি ২ টা ভিত্তি। একটা কি ক্লাসিক্যাল বলবিজ্ঞানের ভাষায় যে তড়িৎ আকর্ষণ বল, তড়িৎ এবং ইলেকট্রন এবং কি নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রমুখী আকর্ষণ বা তড়িৎ আকর্ষণ বল, যে বলে ইলেকট্রন এবং কি কক্ষপথে কি করতে থাকে? ঘুরতে থাকে। দ্বিতীয়টা কি ম্যাক্স প্ল্যাংকের কি কোয়ান্টাম তত্ত্ব। ওই ২ টা কি তার বোরের পরমাণু মডেলের ভিত্তি। তা আমরা যদি একটু তড়িৎ আকর্ষণ বলটা জিনিসটা কি? তড়িৎ আকর্ষণ বলটা যখন একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক আদানের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, সেটা মূলত কি তড়িৎ রাসায়নিক আকর্ষণ, তড়িৎ আকর্ষণ বা তড়িৎ আকর্ষণ বল। দ্বিতীয় কি ম্যাক্স প্ল্যাংকের কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্ল্যাংকের কোয়ান্টাম তত্ত্বের মেইন জিনিসটা কি? যে শক্তি অবিচ্ছিন্নভাবে নির্গত বা শোষিত হয় না, বরং বিচ্ছিন্নভাবে হয়ে থাকে। এখন এই কথাটার এবং ওই বিচ্ছিন্ন যে আলোক শক্তিকে তিনি কি নাম করছেন? কোয়ান্টা নামকরণ করছেন, যেটাকে আইনস্টাইন পরবর্তীতে ফোটন হিসেবে কি করছেন? আখ্যায়িত করছেন। এবং সেটার ইকুয়েশন কি? E = h আচ্ছা, এখন আসি যে তার মেইন থিওরিটা যে অবিচ্ছিন্ন নয় বিচ্ছিন্ন। অর্থাৎ ২ টা কথার মেইন জিনিসটা কি? যে অবিচ্ছিন্ন, আরেকটা কি? বিচ্ছিন্ন। এখন এই বিচ্ছিন্ন কেন বলছেন তিনি? কারণ একটা ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাবে, তো অবশ্যই সে কি করবে? তার একটা গ্যাপ থাকবে। ঠিক আছে? সে কখনোই কি করতে পারে? যে মসৃণভাবে সে যেতে পারবে না। এখন ওইটার ব্যাখ্যা আমরা সহজে যদি বুঝি, যেমন আমি যদি একটা যেমন আগেরকার এটা হলো একটা ঢালুর দল, আরেকটা দল আমার কি সিঁড়ি। ঠিক আছে? এখন আগেরকার চিন্তা ভাবনা ছিল যে শক্তি কি মসৃণভাবে নির্গত হইতো। মানে বিচ্ছিন্নভাবে। বেশ অবিচ্ছিন্নভাবে নির্গত হইতো। ঠিক আছে? এখন কথা অবিচ্ছিন্নভাবে নির্গত হইতো। কিন্তু তার কথা যে বিচ্ছিন্ন। কেন বিচ্ছিন্ন? আমরা যদি দেখি যে সিঁড়ি থেকে যখন আমি আরেকটা সিঁড়িতে উঠি, তখন আমার এই জায়গায় একটা কি গ্যাপ থাকে। এইখান থেকে যখন আমি এখানে উঠি একটা কি গ্যাপ থাকে। ঠিক আছে? এই গ্যাপটাকে তিনি কি বুঝছেন যে শক্তি, এই গ্যাপটাকে তিনি কি বিচ্ছিন্ন হিসেবে আখ্যায়িত করছেন, যে শক্তি যখন কি করা হয়? যে বিচ্ছিন্নভাবে শোষিত অথবা নির্গত হয়ে থাকে। ঠিক আছে? এখন যে বোরের পরমাণু মডেল থেকে আমরা কি পেলাম বা কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো বোরের পরমাণু মডেলের প্রধান স্বীকার্য কয়টা? প্রধান স্বীকার্য কয়টা? ৩ টা। কয়টা? ৩ টা স্বীকার্য। কি? আমরা যদি দেখি মেইন স্বীকার্য কয়টা? ৩ টা। একটা স্থির কক্ষপথের ধারণা পাওয়া যায়, যেটা কৌণিক ভরবেগের ধারণা পাওয়া যায়। আরেকটা কি শক্তি স্তর বা শক্তি স্তরে কি শোষণ বর্ণালী বা বিকিরণ বর্ণালী সম্পর্কে কি ধারণা পাওয়া যাচ্ছে কি বোরের মডেল থেকে। তাহলে শক্তি স্তরের ধারণা কি? যেমন আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রন কিভাবে ঘুরবে বা কোন কক্ষপথে ঘুরবে সেটা নিয়ে কোনো আলোচনা করা হয় নাই। তো কিন্তু বোরের পরমাণু মডেলে বলা হয়েছে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো এলোমেলো পথে ঘুরে না, কেবল কতগুলো কি
নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে সে ঘুরতে থাকে এবং কি করে না, বিকিরণ কিংবা হচ্ছে কি শোষণ না করে। অর্থাৎ আমাদের যদি এটা নিউক্লিয়াস হয়, তো এটার চারপাশে যখন কি একটা ইলেকট্রন ঘুরতে থাকবে, ঠিক আছে? তখন সে যখন পরিভ্রমণ করতে থাকবে, ঠিক আছে? তো পরিভ্রমণ করতে সময় সে কি নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে যখন সে পরিভ্রমণ করবে, সে কি করবে না, কোনো শক্তি বিকিরণ কিংবা হচ্ছে কি শোষণ করবে না। ঠিক আছে? এবং কি একটা নির্দিষ্ট পথে সে পরিভ্রমণ করবে। ওকে? এটা ধারণা, এই কারণে এই পথগুলাকে তিনি কি নাম করছেন? শক্তি স্তর, বা আমরা যেটাকে বলে থাকি হচ্ছে কি অরবি। এটা হচ্ছে কি বোরের পরমাণু থেকে আমরা ধারণা পাই যে অরবিট বা শক্তি স্তরের ধারণা পাওয়া যায়। তারপরে যদি কৌণিক ভরবেগের কথা, কৌণিক ভরবেগ কেন আসছে? এখন একটা ইলেকট্রন যখন ঘুরতে থাকে, সেটা এই বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তো একটা বৃত্তাকার পথে যখন ঘুরতে থাকে, তখন আমরা নরমাল ভরবেগ জানি ভর ইনটু ব্যাগের গুণফল থাকে। কিন্তু কৌণিক ভরবেগের দিকে একটা একটা কোণে ঘুরতে থাকে। যখন সে ঘুরতে থাকে, তখন কিন্তু তার এদিকে ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। মানে ইলেকট্রনের, যেটা আমরা চিন্তা করি। কিন্তু কথা হচ্ছে ছিটকে পড়তেছে না, কারণ কি? তার এখানকার একটা মধ্যকার স্থিরবুদ্ধির যে আকর্ষণ, যেটা রাদারফোর্ড পরমাণু বলা হয়েছে, তো সেখান থেকে হচ্ছে তিনি কি যে কৌণিক ভরবেগের কথা যে ধারণাটা আছে, সেখান থেকে তিনি হচ্ছে কি এটা নিয়ে আসছে। যেটা কি হলো কৌণিক ভরবেগ হচ্ছে কি L = 2, বা যেটা হচ্ছে L = অ্যাম্বিয়ার, হচ্ছে কি h/2π হচ্ছে কি পূর্ণ সংখ্যা গুণিত। এখানের মধ্যে m হচ্ছে কি, m হচ্ছে ইলেকট্রনের ভর, ঠিক আছে? b হচ্ছে ব্যাগ, এবং আর হচ্ছে ব্যাসার্ধ, এন হচ্ছে পূর্ণ সংখ্যার নাম্বার বা কোয়ান্টাম নাম্বার যদি বলে থাকো, যেটাই বলি। আর এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। ঠিক আছে? প্লাঙ্কের ধ্রুবকের মান কি আমরা জানি 6.626 × 10⁻34 জুল সাই। আচ্ছা, এরপর আসি যে বিকিরণ বর্ণালী বা সৃষ্টি। এখন যখন একটা ইলেকট্রন, আমরা যদি একটু শর্ট ফর্ম রাখি, যখন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, ঠিক আছে? যখন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, তখন কি হবে? শক্তির হচ্ছে কি ঘটবে? শোষণ কি ঘটবে? শোষণ। আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে যাবে, তখন শক্তির কি ঘটবে? বিকিরণ ঘটবে। ঠিক আছে? এখন এই ছোট্ট জিনিসটাকে আমরা একটু সহজে একটা ছোট ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি। যদি আমরা এটাকে মনে রাখি, এই জিনিসটাকে মনে রাখি যে কিভাবে মনে রাখতে পারি? নিউ বিদ্যা আছে কি মনে রাখতে পারি যে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি কি করবে? অর্থাৎ নিম্ন থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে সেখানে কি শক্তির হচ্ছে কি ঘটবে? শোষণ ঘটবে। আর যদি উচ্চ থেকে নিম্ন শক্তি যায়, সেখানে হচ্ছে শক্তি বিকিরণ ঘটবে। এবং এই যেখানেই সেটাই বলা হচ্ছে, ইলেকট্রন নিজ শক্তি স্তরে ঘোরার সময় শক্তি শোষণ বা বিকিরণ করে না। তবে বাইরের উৎস থেকে যে ইলেকট্রন হচ্ছে কি নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে লাফিয়ে ওঠে, তখন শক্তির কি ঘটে? শোষণ ঘটে। আর যদি আবার শক্তি ছেড়ে দিয়ে যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে যায়, তখন কি করবে? শক্তির হচ্ছে কি ঘটে? বিকিরণ ঘটে। এই বিকিরিত এবং তরঙ্গ শক্তির কম্পাঙ্ককে যদি নীল দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ডেল ইজ হচ্ছে কত? এপি ইকুয়েশন হচ্ছে কি আমরা কাজে লাগিয়ে দেবে। ঠিক আছে? E2 - E1, মানে একটা হচ্ছে বিকিরিত শক্তি, আর একটা হচ্ছে কি শোষিত শক্তি। আচ্ছা, এরপর হচ্ছে সৌন্দর্য বর্ণনা জিনিসটা আমরা হচ্ছে পরের স্লাইডে দেখি। এখানে তুমি দেখলে পাবে, চিত্রটা দেখলে বুঝতে পারবা কিভাবে হচ্ছে। যেমন এখানে বলছে যে একটা প্রোটন, এই যে এই প্রোটনটা যখন এখান থেকে উচ্চ শক্তি স্তরে গেল, তখন কি করছে? শক্তি শোষিত হয়েছে। আবার যখন এখান থেকে এটা এই পরবর্তী শক্তি মানে ২ নম্বর শক্তি স্তর থেকে সে যখন ১ নম্বর শক্তি স্তরে আসলো, তখন কিন্তু কি শক্তি কি হইছে? নির্গত হইছে। নির্গত হওয়া মানে কি? বিকিরিত হইছে। ঠিক আছে? বেশ ক্লিয়ার সবার? কোনটাতে হবে বিকিরণ, কোনটাতে হবে শোষণ? আচ্ছা, পরের স্লাইডে দেখি আমরা। পরের স্লাইড হচ্ছে আমরা বোরের যে এখন যে আমরা যে বোরের মডেলের স্বীকার্যগুলো পড়লাম, সেগুলোর সাথে যে বোরের প্রত্যেকটারই কি আবিষ্কারের উপর যে কিছু সীমাবদ্ধ থাকে, যেটা আমরা রাদারফোর্ডও পাইছি।
তো বোরের পরমাণু মডেল হচ্ছে কি কিছু সীমাবদ্ধতা আছে ঠিক আছে? যে এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম হচ্ছে কি তার সীমাবদ্ধতা কিরকম? যে মডেলটি হচ্ছে আমরা জানি যে বোরের পরমাণু মডেল মূলত হচ্ছে হাইড্রোজেন পরমাণুর হচ্ছে কি বর্ণালীর ব্যাখ্যা পাওয়া যায়। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? ১। তাহলে হচ্ছে একটা ইলেকট্রন বিশিষ্ট যত পরমাণু আছে সেগুলোর সে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে। এই কারণে বলা হয়েছে যে বোরের পরমাণু মডেল ১ ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সীমাবদ্ধ সিস্টেমে সীমাবদ্ধ। কেন সীমাবদ্ধ? যেমন এই যে এখানে হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম প্লাস এবং কি লিথিয়াম 2 প্লাস, হিলিয়াম 2 প্লাস, হিলিয়াম হচ্ছে A প্লাস। এখন কত হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। এখন কথা হচ্ছে সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হচ্ছে হিলিয়াম প্লাস আয়নে পরিবর্তিত হবে। আবার লিথিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে লিথিয়াম 2 প্লাস আয়নে পরিবর্তিত হবে। এখন এইগুলোর সে ব্যাখ্যা দিতে পারে। ঠিক আছে? মানে বোরের মডেল হচ্ছে এগুলার ব্যাখ্যা দিতে পারে। অর্থাৎ এক ইলেকট্রন ত্যাগ করার ফলে যে বর্ণালী বা এক ইলেকট্রনের কারণে যে বর্ণালী সৃষ্টি হবে সেটা সে ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু একাধিক কোনো ইলেকট্রনের সে বর্ণালীর ভূমি কি করতে পারে না? ব্যাখ্যা দিতে পারে। অর্থাৎ আমার এই যে এখানে যে বলা আছে লিথিয়াম 2 প্লাস সেটা যদি কোনো কারণে লিথিয়াম প্লাস আয়ন হয় তাহলেই সে কি করতে পারবে না? এটার ব্যাখ্যা সে দিতে পারবে না। এই হচ্ছে তার একটা সীমাবদ্ধতা। দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে কি সূক্ষ্ম রেখার উৎপত্তি। অর্থাৎ হচ্ছে কি সূক্ষ্ম রেখার উৎপত্তির মধ্যে কি দেখবি আমরা? সূক্ষ্ম রেখার উৎপত্তির মধ্যে কি আছে? যে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পেকট্রোমিটারে দেখলে মূল বর্ণালী রেখাগুলো আরো একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত দেখা যায়, যার ব্যাখ্যা কি সে করতে পারে না। অর্থাৎ আমরা জানি হাইড্রোজেন বর্ণালী সে একটা বর্ণালীর ব্যাখ্যা দিতে পারলো। অনেক সময় যখন বর্ণালীগুলো একাধিক ভাগে বিভক্ত, একটা বর্ণালী অনেকগুলো কি ভাগে বিভক্ত হয়, যেটার ব্যাখ্যা কি করতে পারে না? বোরের পরমাণু মডেল দিতে পারে না। যাই বলেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন যদি স্পেকট্রোমিটারে যে আমরা যদি দেখি মূল বর্ণালী লেখাগুলা যদি আরো একাধিক সূক্ষ্ম রেখা, মানে জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমার এর একটা রেখা আছে সাপোজ, এই রেখাটা যখন উচ্চ স্পেকট্রোমিটারে দেখবো আমরা তখন এই রেখাটা কি আরো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভাগে কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। এইটার ব্যাখ্যা হচ্ছে সে কি করতে পারে না? দিতে পারে না। যার মধ্যে যেই দুজন বিজ্ঞানী যে আছে তাদের ব্যাখ্যা সেটা হচ্ছে একটা হচ্ছে জিমেন প্রভাব আর একটা হচ্ছে কি স্টারকভ, মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা নাম। যে জিমেন প্রভাবের মধ্যে হচ্ছে আমরা জানি যে চুম্বক রেখার প্রভাব, যেটা চুম্বক ক্ষেত্রের প্রভাবে যে বর্ণালী লেখার বিভাজন সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে জিমেন প্রভাব। আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে হচ্ছে কি যে বিভাজন দেখা যায় সেটাকে বলা হয়ে থাকে কি স্টার্ক প্রভাব। তাহলে আমরা জানি যদি আসি যে জিমেন প্রভাবটা কি? জিমেন প্রভাবটা হচ্ছে যখন আমরা কোনো পরমাণুর ভিতরে, যেহেতু পরমাণু কি ধনাত্মক এবং ইলেকট্রন চার্জ যুক্ত, তো তখন আমরা যদি কোনো একটা বড় একটা ম্যাগনেটিক ফিল্ডে তাদেরকে রাখি, ঠিক আছে? তখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি রাখি, সরি চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তখন কি হবে? যখন যে পরমাণুর যে ইলেকট্রন প্লাস হচ্ছে যে ধনাত্মক আয়ন সেটা হচ্ছে কি একটু বিক্ষিপ্ত হওয়া। এই বিক্ষিপ্ত যে রেখাগুলো, যে সিঙ্গেল রেখাগুলো তখন কি করবে? এরকম একাধিক রেখা সে কি করতে থাকে? ভাগ হইতে থাকে। যেটা হচ্ছে কি জিমেন প্রভাব নামে পরিচিত। ঠিক একইভাবে স্টার কভারের ক্ষেত্রে যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো তখন বর্ণালীগুলো এরকম সূক্ষ্ম বিভক্ত। মানে সবচেয়ে সহজ উদাহরণ যদি বলি, আমরা প্রিজম তো সবাই চিনি। তাহলে প্রিজমের মধ্যে কি হয়? প্রিজমের মধ্যে আমরা যখন কোনো নরমাল সাদা আলোক রশ্মি আমরা প্রেরণ করি তখন সেটা গিয়ে ডিভাইডেড হয়ে কতগুলা? অনেকগুলা রেখাতে বিভক্ত, প্রায় ৭ টা রেখার মধ্যে। ঠিক আছে? এখন আমরা খালি চোখে তো সেটা দেখতে পাই না। কিন্তু প্রিজমের মধ্যে কি একটা আলো আসে বলে কি অনেকগুলো আলোতে বিভক্ত হচ্ছে। ঠিক সেরকমই ভাবে যখন আমরা একটা বর্ণালী যখন একাধিক বর্ণালীতে বিভক্ত হয় সেটা একমাত্র কি চুম্বক প্রভাব এবং হচ্ছে কি যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবের মধ্যে দেখা যায়। তো যেটার ব্যাখ্যা কি করতে পারে নাই? বোরের পরমাণু মডেল হচ্ছে কি দিতে পারে নাই। এই কারণে তার একটা ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থ হচ্ছে যে হাইজেনবার্গের হচ্ছে কি অনিশ্চয়তা নীতি। এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলতে কি? আমরা সহজে মনে রাখি যে কোনো একটা বস্তুর একই সাথে ২ টা জিনিস একই সাথে পরিমাপ করা সম্ভব না। সেক্ষেত্রে কি যেকোনো একটা কি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অনিশ্চয়তা হচ্ছে কি ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সাথে নিখুঁতভাবে পরিবর্তন করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে আমার একটা ইলেকট্রন যখন ঘুরতে থাকে, আমি যদি চিন্তা করি যে আমি তাকে এই অবস্থানে তার ভরবেগটা মাপবো, তাহলে সে এই অবস্থান থেকে কোনো সময় কি হতে একটু সামনে চলে যেতে পারে, মানে ত্রুটি হইতে পারে। তো এটা বলছে যে আমরা যে এই ত্রুটিগুলো পড়ে আসি, সেরকম হচ্ছে যে একই সাথে কি করতে পারবে না? অবস্থান এবং হচ্ছে কি ভরবেগের সেটা কি করতে পারবে না? একই সাথে নিখুঁতভাবে সে পরিমাপ করতে পারবে না। পরিমাপ করতে পারবে বাট কি নিখুঁতভাবে যে পরিমাপ করার কথাটা বলা হইছে, সেটা সে করতে পারবে না। এই কারণে হচ্ছে হাইজেনবার্গ অনিশ্চয়তার নীতিকে স্বীকার করতে পারে না, শর্ত সমর্থন করে না। তারপর হচ্ছে কি দ্বিমাত্রিক ধারণার ত্রুটি এবং বোরের পরমাণু মডেল অনুযায়ী আমাদের পরমাণু হচ্ছে কি 2D, মানে 2 ডাইমেনশনাল। কিন্তু অ্যাকচুয়াল ক্ষেত্রে বৃত্তাকার আর বাস্তব হচ্ছে পরমাণু গঠন কিরকম? ত্রিমাত্রিক, 3D ডাইমেনশনাল।
এটা হচ্ছে কি একটা তার ব্যর্থতা। এই ত্রিমাত্রিক তলের ব্যাখ্যাটা আবার কে দিছিলেন? আমরা জানি যে শ্রোডিঞ্জার দিছিলেন। আমরা যখন শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা পড়ব তখন বুঝে যাবো যে শ্রোডিঞ্জারের যেই এই ত্রিমাত্রিক যে আবিষ্কারটা সেটা হচ্ছে কি আমরা যে বলছিলাম যে একটা মডেল কোয়ান্টাম বলবিদ্যা মডেল সেখানে হচ্ছে কি পরমাণু গঠন যে ত্রিমাত্রিক সেটা বলা হইছে। ঠিক আছে? এই হচ্ছে এগুলার হচ্ছে কি আমাদের বোরের পরমাণু মডেলের হচ্ছে কি সীমাবদ্ধতা। তো এগুলো হচ্ছে কি যখন পরীক্ষাতে আসবে অবশ্যই পয়েন্ট আকারে লিখবা। একটা হচ্ছে কি এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমে সীমাবদ্ধ। দ্বিতীয়টা হচ্ছে সূক্ষ্মরেখার উৎপত্তি, জিমেল এবং স্টার্ক ব্যর্থতা, হাইজেনবার্গ অনিশ্চয়তার নীতি, দ্বিমাত্রিক ধারণার ত্রুটি। এই কয়েকটা পয়েন্ট দিয়ে হচ্ছে কি করবা? বোরের পরমাণু মডেলের হচ্ছে কি যেই সীমাবদ্ধতা আছে সেগুলো তুলে ধরো। পরের স্লাইডে আমরা দেখি। আচ্ছা, পরের পরমাণু সবচেয়ে যে একটি ইম্পোর্টেন্ট একটা বিষয় আমাদের আসে প্রায়ই পরীক্ষাতে সেটা হচ্ছে বা সিকিউতে আসে, বিশেষ করে হচ্ছে সিকিউ তে আসে যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের হচ্ছে কি তুলনা করো। যতটা ওটা ইম্পোর্টেন্ট টপিক নয়, বাট প্রায় মাঝে মধ্যে পরীক্ষাতে আসে, যদিও আসার কথা। এখন দেখি আমি রাদারফোর্ড এবং হচ্ছে বোরের পরমাণু মডেলের মধ্যে কিভাবে তুলনা করব। তুমি চাইলে সেটা ব্যাখ্যা আকারে করতে পারো অথবা কি এই ছক দিয়ে বা পয়েন্ট আকারেও তুমি কি করতে পারো পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারো। তাহলে আমরা যদি দেখি কি আছে পয়েন্ট যে বিষয়গুলো আমি ধরি তাহলে হচ্ছে এভাবে দেওয়াটা অনেকটা সৌন্দর্য। আচ্ছা, তাও দেখি আমরা মূল ভিত্তি কি ছিল রাদারফোর্ডের মূল ভিত্তি ছিল হচ্ছে আলফা কণা। রাদারফোর্ডের মূল ভিত্তি কি ছিল? রাদারফোর্ডের মূল ভিত্তি ছিল আমাদের আলফা কণা। ঠিক আছে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে হচ্ছে কি আমাদের রাদারফোর্ড তার যেই পরমাণু মডেল সেটা আগে ব্যাখ্যা করছেন। আর আমাদের বোর পরমাণুরে কি বললাম আজকে? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং হচ্ছে কি হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা দিয়ে তিনি হচ্ছে সেই তারপর মডেলটা প্রণয়ন করেন। দ্বিতীয় হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ, যেটার ধারণা ব্যাসার্ধের কোনো নির্দিষ্ট ধারণা কি করতে পারে নাই, রাদারফোর্ড দিতে পারে না, যেটা সে তার ত্রুটি। কিন্তু বোর পরমাণু সে কিন্তু বৃত্তাকার স্থির কক্ষপথের ধারণা দিছেন। অবশ্যই সেটা হচ্ছে কি একটা পরমাণুর জন্য দিয়েছেন, হাইড্রোজেন পরমাণুর জন্য। ঠিক আছে? অন্য কোনো পরমাণুর জন্য তিনি দিতে পারেন নাই। তারপর হচ্ছে কি সৌরজগতের তুলনা। সৌরজগতের তুলনার সাথে সে তিনি তুলনা করছিলেন যে রাদারফোর্ড হচ্ছে কি যে আমার যে মডেলটা সেটা হচ্ছে কি সৌরজগতের সাথে তুলনা সম্পন্ন, কিন্তু যেটা হচ্ছে কি ত্রুটিপূর্ণ। ঠিক আছে? কারণ কি সৌরজগৎ আমরা ব্যাখ্যা আগের ক্লাসে দিয়ে আসছি কেন সেটা সৌরজগতের সাথে তুলনা করলে ঠিক না। আর দ্বিতীয় হচ্ছে তিনি হচ্ছে কি কোনো মহাজাগতিক বস্তুর সাথে তুলনা করে শক্তির কোয়ান্টাম ভিত্তিতে উপর সেটাই কি করা হয়েছে তুলনা করা হয়েছে। যে শক্তির বিকিরণ করলাম, কোয়ান্টাম বা ফোটন নিয়ে আলোচনা করলাম যেটাতেও শক্তির বিকিরণ। এখানে ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী কোনো ইলেকট্রনের ঘূর্ণন সময় যে বিকিরণ হয় সেটা নিয়ে কোনো আলোচনা করা হয় নাই। কিন্তু রাদারফোর্ডের ক্ষেত্রে বোরের পরমাণুর ক্ষেত্রে হচ্ছে কিন্তু বোরের পরমাণুর ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা করে যে শক্তি স্তরে ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। ঠিক আছে? সেটা কি করে না? বিকিরণ করে না। এটা হচ্ছে তিনি ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু ম্যাক্সওয়েলের তথ্য ছিল কি বিকিরণ করে। মানে রাদারফোর্ডের যখন সীমাবদ্ধ আমরা পড়ছি। তো আমরা দেখতেই পাইছি যখন ইলেকট্রনকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে সে কিন্তু কোনো প্রকার শক্তি বিকিরণ বা শোষণ করে না। যখন সে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে উন্নতি হয় বা অবনতি হয় তখনই একমাত্র সে শক্তি কি করে? বিকিরণ বা শোষণ করে থাকে। আচ্ছা, কৌণিক ভরবেগের সম্পর্কে রাদারফোর্ড মোর কোনো ধারণা পাই নাই। কিন্তু আমরা বোরের পরমাণু মডেলে সেটা পাইছি। তারপরে আসি পারমাণবিক বর্ণালী। বিকিরণের ফলে অবিচ্ছিন্ন এবং হচ্ছে বর্ণালী পাওয়া ছিল, কিন্তু মডেলটিতে বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না যে রাদারফোর্ড কিন্তু আমাদের বোর পরমাণুর কিন্তু সেটা ব্যাখ্যা দিয়ে গেছে। যে হাইড্রোজেন প্রণালী যেটা বলি সেটা ব্যাখ্যা দিছে। পরমাণু স্থায়িত্ব, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী ইলেকট্রন স্পাইরাল পথে যদি নিউক্লিয়াসে ঘুরতে থাকে, কি বলা হয়েছিল যে আমরা যদি এটা জিনিসটা একটু দেখি যে পরমাণু স্থায়িত্বের ব্যাপারে যে ম্যাক্সওয়েল কি বলছেন যখন ইলেকট্রন এভাবে ঘুরতে থাকবে তো ঘুরতে ঘুরতে সে কি করবে একটা সময় গিয়ে সে কি করবে নিউক্লিয়াসে উপস্থিত হবে। এতে করে কি মডেলটা স্থায়িত্ব থাকবে না, মানে অস্থায়ী মডেল হয়ে যাবে। কিন্তু বোরের পরমাণু মডেলে কিন্তু সেরকম কোনো কিছুই পাওয়া যায় নাই। বোরের পরমাণু বলা হয়েছে যে শক্তি স্তর যেহেতু স্থির থাকে এবং শক্তি বিকিরণ না করায় পরমাণু মডেল কি স্থায়ী হিসেবে থাকবে। সীমাবদ্ধতার মধ্যে হচ্ছে কি বহু ইলেকট্রন ব্যবস্থা, বর্ণালী বা পরমাণু স্থায়িত্ব কোনোটি ঠিকভাবে সে ব্যাখ্যা করতে পারে নাই। কিন্তু আমাদের বোরের পরমাণু মডেল কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট ব্যবস্থার জন্য উপযুক্ত হলেও বহু ইলেকট্রন এবং হচ্ছে এর সাথে কি করতে পারে না ব্যাখ্যা দিতে পারে। অর্থাৎ সে একটা ইলেকট্রনের জন্য ব্যাখ্যা করতে পারে কিন্তু বহু ইলেকট্রনের জন্য সে কি করতে পারে না ব্যাখ্যা করতে পারে না। কিন্তু রাদারফোর্ডের ক্ষেত্রে কিন্তু কোনোটার ক্ষেত্রে সে ব্যাখ্যা করতে পারে না। এখন কথা হচ্ছে যে ভাইয়া যে এখানে তো ২ টা মডেলে কিছু ত্রুটি বিচ্যুতি অবশ্যই আছে। এখন সব জিনিসেরই কি থাকবে? একটা সমান বিপরীত প্রক্রিয়া থাকে। তো যে আবিষ্কার করছে বা যে আবিষ্কার করে তারা নিয়ে সমালোচনা করলে অবশ্যই ত্রুটি বের হবে। আমাদের সবার মাঝে হচ্ছে কি ভুল ত্রুটি থাকে। তো এখন কথা হচ্ছে যে এই ২ টার মধ্যে আমাদের বোরের পরমাণুটা হচ্ছে কি প্রতি
গ্রহণযোগ্যতা মানে গ্রহণযোগ্যতা যেটা হচ্ছে সবচেয়ে বেশি পাইছে। কেন পাইছে? সে অনেকগুলা জিনিস ব্যাখ্যা করতে পারে, বর্ণালী ব্যাখ্যা দিতে পারে। মানে তুমি ধারণা তো পাচ্ছ। এখান থেকে হয়তো পরবর্তীতে অনেকগুলা নিয়ে আলোচনা করা হইছে। যেমন হয়তো আমরা যদি নরমাল বলি, যদি থমসমের যদি প্লাম পুডিং মডেল আবিষ্কৃত না হইতো তাহলে হচ্ছে রাদারফোর্ড সেটা নিয়ে কাজ করতো না। পরমাণু এত মাতামাতি হইতো না। আবার রাদারফোর্ড যদি আবিষ্কার না করতো তাহলে বোর তার তুড়ি নিয়ে কাজ করতো না। তো এরকম বোর আবিষ্কারের ফলে তার নিয়ে ত্রুটি বিচ্যুতি হওয়ার কারণে কিন্তু সে আবার পরে গিয়ে কোয়ান্টাম বলবিদ্যা আসছে। তো এখানে আমরা বলতে পারি যে সব জিনিসেরই কি ভুল ত্রুটি থাকে। তো ভুল ত্রুটির পাশাপাশি যদি আমরা বলি সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের কি বোরের পরমাণু মডেল। তো আমাদের যদি সিকিউতে আসে যে ২ টা মডেলের মধ্যে কোনটা বেশি অধিক স্থায়ী বা কোনটা বেশি অধিক গ্রহণযোগ্য, তাহলে আমরা আশা করি যে এই পয়েন্টগুলা দিয়ে ব্যাখ্যা করে কি করতে পারবো? দিতে পারো। হয়তো তোমরা অনেকে ছক করে নাও দিতে পারো, পয়েন্ট আকারেও লিখতে পারো। কোনো সমস্যা নেই। জাস্ট হচ্ছে এই পয়েন্টগুলা থাকলেই চলবে যে আমি কোন বিষয়গুলা রাদারফোর্ডের সাথে পাচ্ছি, কোন বিষয়গুলো হচ্ছে বোরের পরমণ্ডলে পাচ্ছি, এরকমগুলা যেই আবার হচ্ছে কি কোনগুলা নাই, কোনগুলা আছে। এইভাবে একটা তুলনা করে তুমি যখন ব্যাখ্যা করতে পারবা, তো তোমার আশা করা যে সিপিতে তোমার হচ্ছে কি নাম্বারও মোটামুটি তুমি পাবা। ঠিক আছে? আজকে ছিল এই পর্যন্তই। আমরা পরের ক্লাস হচ্ছে বোরের পরমাণু মডেল থেকে যে আমরা যেই কিছু ম্যাথমেটিক্স আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ততদিন সময় তোমরা ক্লাসে ভালো করে নোট করো। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। টাটা।